নমস্কার, আমি শুভদীপ। আপনার প্রশ্ন রিয়াবানার উত্তরের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন ডাক্তারবাবু ডক্টর অম্বর কোনার। ডাক্তারবাবু, আপনার সম্বন্ধে একটু কিছু যদি বলেন। নমস্কার, আমি ডক্টর অম্বর কোনার, এমডি রিহ্যাবিলিটেশন মেডিসিন, কনসালটেন্ট রিহ্যাব ফিজিশিয়ান, রিহ্যাবানা, সল্টলেক, কলকাতা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মোটর নিউরন ডিজিজ। একদম। ডোন্ট গিভ ওয়াক ওভার। ওকে ডাক্তারবাবু, আমরা এই মোটর নিউরন ডিজিজটাকে যেহেতু আমরা এমএনডি বলি, তো আমি শর্টেই বলছি, এমএনডিটা কি যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। এমএনডি বা মোটর নিউরন ডিজিজ হলো একটি নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যাতে প্রাইমারিলি মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ডে যে অংশে আমাদের নিউরোলজিক্যাল সিগন্যালস আসে এবং সেখান থেকে স্পাইনাল কর্ড থেকে পেরিফেরাল নার্ভ ধরে শরীরের বাকি অংশে সাপ্লাই যায়। এই মোটর নিউরন ডিজিজে অ্যান্টেরিয়র হর্ন সেল বলে স্পাইনাল কর্ডে কিছু কোষ আছে এবং তার সাথে ক্রেনিয়াল নার্ভ মোটর নিউক্লিয়াই যেগুলো, এবং মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড অবধি যে কর্টিকো স্পাইনাল এবং কর্টিকো বালবার ট্র্যাক আছে, এগুলোর একটা ডিজেনারেশন বা দ্রুত ক্ষয়প্রাপ্তি ঘটে। এটা ইডিওপ্যাথিক কারণেই অধিকাংশ ক্ষেত্রে হয় এবং এর ফলে একটা গোটা শরীরেই যে সমস্যাগুলো দেখা যায়, একে অ্যাজ এ স্পেকট্রাম মোটর নিউরন ডিজিজ বলা হয়। আচ্ছা ডাক্তারবাবু, এই এমএনডি নিয়ে যখনই আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমাদের অ্যাকাউন্টগুলোতে, সেটা ইউটিউবে হতে পারে বা ফেসবুকেও, তাতে অনেকেই বলছেন যে এটা নিয়ে অনেক ভয় পাচ্ছেন ওটা। তো এমএনডি এত ভয়ের কেন? এমএনডি ভয়ের কারণ হচ্ছে এর প্রগনোসিস খুবই খারাপ। মানে এভারেজ এজ অফ অ্যাফেকশন হচ্ছে আপনার 50 থেকে 70, এভারেজ মোটামুটি 58 বছর এরকম, কারণ এই সময়টায় মানুষ সব থেকে বেশি প্রোঅ্যাক্টিভ থাকেন। মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হওয়ার পরে যতদিনে বলতে ডায়াগনোসিস কনফার্মড হয় বা ডায়াগনস্টিক ডিলেমা যতদিনে কাটে, ততদিনে আস্তে আস্তে শরীরের অনেকটা অংশই এফেক্টেড হয়ে যায় এবং এই রোগ অধিকাংশ ক্ষেত্রেই খুব দ্রুত ছড়ায়। মানে এবং ছড়ানোর ফলে আর কি শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গই আর কি অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেই হিসেবে যেহেতু বলতে এখান থেকে সেরে ওঠার চান্সটা অনেকটা কম হয়ে যায়, সেহেতু বলতে মোটর নিউরন ডিজিজ ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই বলতে একটা খুব ভয়ে মানুষের মনে কাজ করে, হেল্পলেস ফিল করা অনেকটা কাজ করে। প্রথম দিকে ডিনায়াল ফেজ থাকে, তারপরে ডায়াগনোসিস কনফার্মেশনের পর হেল্পলেস ফিল করে এবং এটা উত্তরোত্তর বাড়তে থাকে। এই কারণেই এটা এতটা আতঙ্কের সাধারণ মানুষ। আচ্ছা ডাক্তারবাবু, এমএনডি কত প্রকারের হতে পারে আর প্রকারগুলোর মধ্যে কমনেস্ট কোনটা? আচ্ছা, গ্রসলি ক্লাসিফাই করতে গেলে মোটর নিউরন ডিজিজ 4টে বড় প্যাটার্ন আছে। তার মধ্যে মোস্ট কমন সেটা হচ্ছে আপনার অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অথবা এএলএস, যেটা সবাই ওই শর্টে অনেকে জানে। 2 নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ বালবার পলসি, 3 নম্বর প্রোগ্রেসিভ মাস্কুলার অ্যাট্রপি এবং প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস। তো এই 4টে হচ্ছে মেন বড় ক্লাসিফিকেশন, যে তার মধ্যে মোস্ট কমন ইজ এএলএস। আচ্ছা ডাক্তারবাবু, এই এমএনডিটা অ্যাকচুয়ালি আমরা কি বলবো, নার্ভের রোগ নাকি মাংসপেশির রোগ? না, আমি যেরকম বললাম, অনেক ক্ষেত্রেই অনেকে বিভ্রান্ত হয়ে যায়, যেহেতু মাসেলে অনেক টান থাকে এবং স্প্যাস্টিসিটি তৈরি হয়, পায়ের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে না, মাসেল ফ্যাটিগ হয়, প্রচণ্ড পেন হয়, সেজন্য অনেকের মনেই প্রশ্ন জাগে এটা কি মাসেল ঘটিত রোগ? না, এটা প্রাইমারিলি নিউরোলজিক্যাল ডিজিজ। প্রাইমারিলি নার্ভের কিছু কোষ, যেটা বললাম আমি আগের, যে স্পাইনাল কর্টিকো বালবার কর্টিকো স্পাইনাল ট্র্যাক, তারপর ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াই এবং হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেল মেনলি এফেক্টেড হয়। এই নার্ভের ডিজেনারেশনের ফলে তার ফলে সেকেন্ডারি এফেকশন মাসেলে এবং জয়েন্টসগুলোয় কন্ট্রাকচার বা এই জিনিসগুলো তৈরি হয়। প্রাথমিকভাবে এটা নার্ভের রোগ। ডাক্তারবাবু, আরও কিছু প্রশ্ন আছে, যেমন তার মধ্যে কমনেস্ট, এমএনডি কি কিউরেবল? মানে এই সম্বন্ধে যদি একটু। আজকের দিনে দাঁড়িয়ে এমএনডি কিউরেবল বলা যাবে না এখনো অবধি, কারণ ওষুধ যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো দেখা গেছে যে কিছুটা প্রোগ্রেশনকে স্লো করে, কিন্তু সারিয়ে তোলার ওষুধ এখনও দৃঢ়ভাবে সেরকম আবিষ্কার হয়নি। কিন্তু হ্যাঁ, আমি এটাও বলবো যে কিউরেবল নয় মানেই যে একবারে ট্রিটেবল তা নয়, কারণ যেটা ট্রিটমেন্ট পারপাসে যেটা হয় সেটা আয়ু বাড়ানোর জন্য কিছু কিছু ওষুধ যেমন আছে, প্রোগ্রেশনটা আটকানোর জন্য। 2 নম্বর ব্যাপার হচ্ছে যেটা নন ফার্মাকোলজিক্যাল রিহ্যাব যেগুলো হয়, রিহ্যাবিলিটেশন, সেই প্রক্রিয়াগুলো করলে কর্মক্ষম জীবনটা আরেকটু প্রোগ্রেস করা যেতে পারে, কোয়ালিটি অফ লাইফ অনেকটা ইমপ্রুভ করা যেতে পারে এবং যে কমপ্লিকেশনস অফ এমএনডি যেটা হয়, মানে সিভিয়ার উইকনেস এবং সিভিয়ার পেন ডিউ টু স্প্যাস্টিসিটি অ্যান্ড নিউরোডিজেনারেশন, সেই জিনিসটাকে কিন্তু আটকানো যেতে পারে। এটা টু সাম এক্সটেন্ট ট্রিটেবল, কিন্তু কিউরেবল আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না। একদম। ডাক্তারবাবু, আপনি বললেন প্রথমেই যে আমাদের
এই সেশনটার নামই হচ্ছে এমএনডি ডোন্ট গিভ ওয়াক ওভার। তো আপনি ডোন্ট গিভ ওয়াক ওভার ট্যাগটা কেন লাগাচ্ছেন? আচ্ছা, এই ডোন্ট গিভ ওয়াক ওভারের মধ্য দিয়ে আমরা একটা পজিটিভ বার্তা পাঠাতে চাইছি। সাপোজ আপনি একটু চিন্তা করুন যে আমাদের স্বনামধন্য বিজ্ঞানী স্টিফেন হকিংস, তিনি খুব কম বয়সে 20 বছর 22 বছর বয়সে এরকম আর্লি 20s উনি কিন্তু ALS অ্যাফেক্টেড হন আর কি, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অ্যাফেক্টেড হন, এবং তারপরে তিনি প্রায় 52 বছর প্রোডাক্টিভ লাইফ কাটিয়েছেন উইথ হেল্প অফ অ্যাসিস্টিভ ডিভাইস, অ্যাডাপটিভ ডিভাইস এবং মোবিলিটি ডিভাইসেস। এবার আপনি জাস্ট চিন্তা করুন আজকের দিনের সিনারিওতে দাঁড়িয়ে যদি উনি ওয়াক ওভার দিয়ে দিতেন তাহলে আমাদের পরিস্থিতি কোথায় দাঁড়াতো। 52 বছরে উনি যত কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, যত সায়েন্টিফিক সেমিনার্স করেছেন, যত থিওরিজ আবিষ্কার করেছেন আর কি। সাপোজ যদি আমরা এরকমভাবে ভাবি যে ওনার প্যারালাল, যদি আরেকটা প্যারালাল ওয়ার্ল্ডে আমরা যদি ভাবি, উনি প্রথমেই হাল ছেড়ে দিলেন, ওনাকে বিভিন্ন কনফারেন্সে প্রথম দিকে এমনি সেই উইথ স্ট্রেচার বলুন বা চ্যাংদোলা করে শিফট করা হলো, এইভাবে আর কি করা হতো। ওরকম যদি পুওর কোয়ালিটি অফ লাইফ উনি লিড করতেন তাহলে সেক্ষেত্রে সেটা কারুর জন্যই ভালো হতো না, ওনার জন্য তো বলতে একটা খুবই খারাপ ব্যাপার আসতো। কিন্তু আমাদের সভ্যতা, মানব সভ্যতা অনেকটা পিছিয়ে যেত। এই যে এত 52 বছরের তার প্রোডাক্টিভ লাইফ আমরা পেয়েছি, মানে উনি যেহেতু হাল ছাড়েননি বলে, এবং তিনি একটা প্রবাদপ্রতিম মোটিভেশনাল স্টোরি, মানে প্রত্যেক পেশেন্টদের ক্ষেত্রে যে ওয়াক ওভার না দিলে এই যুদ্ধটা যেটা আমাদের লড়তেই হবে, সেই যুদ্ধটায় যদি ওয়াক ওভার না দেওয়া হয় তাহলে কতটা প্রোডাক্টিভ লাইফ কাটানো যায় সেই ব্যাপারে উনি কিন্তু বলতে পথপ্রদর্শক, এবং আরও অনেক সেলিব্রিটিও এফেক্টেড হয়েছেন, কিন্তু অনেকেই কিন্তু বলতে তারপরেও কাজ চালিয়ে যাচ্ছেন। বা আমরা আমাদের চেনা জানা জীবনেও কিছু লিজেন্ডসদের দেখেছি যারা কিন্তু এমএনডি সহও কাজ চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই কিছু মডিফিকেশনস করতে হয়েছে, কিছু তাকে অ্যাডাপটিভ ডিভাইস ইউজ করতে হচ্ছে, অ্যাসিস্টিভ ডিভাইস করতে হচ্ছে, রিহ্যাবে যেতে হচ্ছে, কিন্তু তারপরেও করা সম্ভব হচ্ছে। মানে এইটার জন্যই আমরা এই সচেতনতা করতে চাই। অনেক ক্ষেত্রেই যেটা হয়, মানে এমএনডি ডায়াগনোসিসে একটা বলতে ডিলেমা যখন চলতে থাকে ইনিশিয়ালি, আমরা আগে যেটা বলছিলাম যে কিছু কোন কোন সেগমেন্ট এফেক্টেড হয় তার ওপর ডিপেন্ড করে আর কি। তো সেই সেগমেন্ট যেগুলো এফেক্টেড হয়েছে বা যেগুলো এফেক্টেড হয়নি সেগুলোকে যদি আগে থেকে ট্রিট করা যায় আমরা যুদ্ধের কিছুটা প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবো। তো সেইটার জন্যই আমরা বলছি যে ওয়াক ওভারটা দেওয়া। তার মানে আপনি বলছেন লড়াই বা হাল ছেড়ে না দেওয়ার একটা বার্তা পাঠাতে চাইছেন? একবারই, একদম। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি রিহাবেরও কথা বললেন মাঝখানে, তো অ্যাকচুয়ালি এমএনডির ক্ষেত্রে রিহাবটা কি আর রুগীকে এটা কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, এমএনডি রিহ্যাব আদার কনভেনশনাল যে নিউরো রিহ্যাব যেগুলো আছে, স্ট্রোক বলুন, স্পাইনাল কর্ড ইনজুরি বলুন, সেইগুলোর থেকে অনেকটা আলাদা। বলতে কনভেনশনাল নিউরো রিহ্যাবের থেকে অনেকটা আলাদা। কি হয়, এমএনডিতে 4টে সেগমেন্ট ইনভলভড হয়। 1 নম্বর হচ্ছে আপনার বালবার সেগমেন্ট, যেটা আমাদের খাওয়া দাওয়া, কথা বলা এই জায়গাটাকে রেগুলেট করে। 2 হচ্ছে সার্ভাইকাল সেগমেন্ট বা গলার এই অংশে স্পাইনাল কর্ডে, যেটা হাত দুটোকে সাপ্লাই করে। এবং তারপর হচ্ছে ডরসাল বা থোরাসিক রিজিয়ন, সেটা হচ্ছে আমাদের কোর বডিটাকে সাপ্লাই করে। এবং লাম্বোস্যাক্রাল, যেগুলো আমাদের লোয়ার লিম্বসকে এফেক্টেড করে। এবার এই 4টে সেগমেন্ট সবকটাই যে একসাথে এফেক্টেড হয় এরকম কিন্তু নয়। মানে দেখা যায় অনেক ক্ষেত্রে যেগুলো প্রবাবেল এএলএসে একটা সেগমেন্ট এফেক্টেড হয়, পসিবল ইয়েতে 2টো সেগমেন্ট এফেক্টেড হয়, এবং ডেফিনিট এএলএসে 3টে বা তার বেশি এফেক্টেড হয়। তো এই যে কোন লেভেলে এফেকশন হয়েছে সেইটার ওপর ভিত্তি করে আমাদের যে রিহ্যাব মেজার্সগুলো আছে, যেটা হচ্ছে আপনার ধরুন প্রথমে ইনিশিয়াল ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে যদি বলি আমরা রিলুজল বা এই জাতীয় ওষুধগুলো নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করে ওগুলো অবশ্যই শুরু করা প্রয়োজন। পেন ম্যানেজমেন্টটা খুব জরুরি, যেগুলো অ্যান্টেরিয়র হর্ন সেল ডিজেনারেশনের জন্য অথবা ইউএমএন ফিচার হিসেবে যে স্প্যাস্টিসিটি গ্রো করছে তার জন্য যে সিভিয়ার ইনটলারেবল পেন হয় সেইটাকে অ্যাড্রেস করা। নন ফার্মাকোলজিক্যাল টেকনিক্সের মধ্যে কিছু কিছু জিনিসের ওপর খুব বেশি জোর দিতে হয়। তার মধ্যে হচ্ছে কার্ডিওপালমোনারি এন্ডিওরেন্স বাড়ানো, যাতে বুকের মাসল খুব তাড়াতাড়ি উইক না হয়। 2 নম্বর হচ্ছে যেগুলো যে সেগমেন্ট এফেক্টেড হয়নি সেই সেগমেন্টগুলোকে আগে থেকে প্রিপেয়ার্ড করে রাখা, হাইপারট্রপি করে রাখা, যাতে সেটা ফাইট ব্যাক করতে পারে কিছু সময় ধরে। এবং যেগুলো এফেক্টেড হয়েছে তার ক্ষেত্রে কিছু নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বলুন। এখন অত্যাধুনিক টেকনোলজির যুগ, এখন ভিআর বেসড বেশ কিছু গেম আছে, ব্যালেন্স কোঅর্ডিনেশন এই ট্রেনিংগুলো হয়। তার সাথে হচ্ছে যেগুলো রোবোটিক্স যেগুলো আসছে আর কি, যদি ধরুন শুধু লাম্বার সেগমেন্ট, লাম্বোস্যাক্রাল সেগমেন্ট ইনভলভড হয়, সেক্ষেত্রে যখন 2টো পা পুরোপুরি দুর্বল থাকছে, আদারওয়াইজ পেশেন্ট খুব ভালো আছেন, সেক্ষেত্রে আপনার কেউ আমাদের দেশে কমনলি আর কি যে মোটরাইজড হুইল চেয়ার সেগুলো ইউজ করা হয়,
বা তার ক্ষেত্রে আর কি এক্সোস্কেলিটাল রোবটস আছে যেগুলো পুরো পাটাকে সাপোর্ট দেবে এবং নর্মাল গেট প্যাটার্নকে এস্টাবলিশ করবে, এই ব্যাপারগুলো গ্রো করছে। বালবার সেগমেন্ট যদি ইনভলভড হয় সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অ্যাসেসমেন্ট এবং তার ট্রেনিংগুলো প্রয়োজন, যাতে খাবার খাওয়াটার ক্ষেত্রে একটা পজিটিভ ফিডব্যাক আসে আর কি। এবং সবসময় খেয়াল রাখতে হয় যে অন্য নিউরো রিহ্যাবের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা বারবার আর কি রিপিটেশন করতে থাকা হয়, যে আমরা রিপিট করতে থাকি, একটা প্রোগ্রেসকে রিপিট করা, ইন্টেনসিভ সেশনস হয়। এমএনডির ক্ষেত্রে কিন্তু একটু ডেভিয়েট করে সেখান থেকে, আমরা সেক্ষেত্রে বলতে মাসেল বাল্ক আনার চেষ্টা করা হয় এবং অবশ্যই ফ্যাটিগেবিলিটি এড়ানোর জন্য যেগুলো সেই এক্সারসাইজগুলোকে বেশি করানো হয়, মানে উইথ গ্যাপস এবং উইথ বলতে সাম রেস্ট, সেটা করে আমরা এগুলোকে চালাতে থাকি। তার মানে আপনি বলতে চাইছেন কনভেনশনালি নিউরো রিহ্যাবের থেকে এমএনডি রিহ্যাবটা একটু আলাদা, অবশ্যই, এবং আলাদা হওয়ার কারণগুলো আপনি এক্সপ্লেইন করলেন। আচ্ছা ডাক্তারবাবু, এই প্রশ্ন আসে যে এই এমএনডির ক্ষেত্রে রিহ্যাবটা এই 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 সময়টার মধ্যে পেশেন্ট নিজেকে বাড়িতে কিভাবে এগিয়ে নিয়ে যাবে রিহ্যাবের মধ্যে দিয়ে, যদি একটু বলেন। এমএনডির প্রথম দিকে যেটা হয় ইন্টেনসিভ নিউরো রিহ্যাবে সেন্টার বেসড রিহ্যাবের ভালো রোল আছে, মানে যেহেতু বলতে প্রথম দিকে অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো আগের কমপ্লিকেশনস হয়ে গেছে, অথবা ওয়েস্টিং হয়ে গেছে, অথবা উইকনেস অ্যাপিয়ার করে গেছে, সেই জন্য আমাদের একটা রেসিডুয়াল উইকনেসটাকে কাম ওভার করার জন্য একটা ইন্টেনসিভ সেশন লাগে। সেটা ইনিশিয়ালি 10-15 দিন বা 20 দিন এরকম একটা হলো, কিন্তু যেহেতু এটা প্রোগ্রেসিভ ডিজিজ, তো পিপল শুড গেট ব্যাক টু হিজ অ্যাক্টিভ লাইফ, তাকে তার নর্মাল দৈনন্দিন জীবনে ফিরতে হবে, যে যে সমস্যাগুলো তিনি ফেস করছেন সেগুলোর প্রবলেম লিস্ট বানাতে হবে, সেই অনুযায়ী আমাদের রিহ্যাব গোল সেট করা হয়। তার মধ্যে অবশ্যই যেটা থাকে হোম মডিফিকেশনস। এমএনডির ক্ষেত্রে যেহেতু মোবিলিটি একটা ইস্যু হয় যে পরবর্তীকালে, সেক্ষেত্রে হোম মডিফিকেশনস কী কী প্রয়োজন সেটা খুব ভাইটাল, যাতে আদার কোনো কমপ্লিকেশনস না হয়, প্রোন টু ফল যাতে না হয়, পড়ে গিয়ে মেজর বোন ইঞ্জুরি এগুলো যাতে, হেড ইঞ্জুরি এগুলো যাতে না হয় সেটাকে আটকানো। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি বলছি যে ইজি ফ্যাটিগেবিলিটি হয় এবং মাসেল মাস লস হয় খুব, সেই জন্য কিন্তু আমাদের এনার্জি কনজারভেশন কিছু টেকনিক সেগুলো আমাদের প্ল্যান করতে হয় তার জন্য, এবং তার দৈনন্দিন জীবনে হেল্প করার জন্য অ্যাডাপটিভ এবং অ্যাসিস্টিভ ডিভাইস যেগুলো, মানে আমরা যে প্রবাদপ্রতিম স্টিফেন হকিংসের কথা বললাম আমরা, তিনি তো হয়তো 2টো সুইচ, আমরা যতটুকু জানি উনি 2টো সুইচ ইউজ করতেন, একটা থাম সুইচ, একটা আই ব্লিঙ্কিং সুইচ। সেইটার ভিত্তিতেই উনি যত যা থিওরি বানানো বলুন, বলতে আমাদেরকে পুরো এই যে গাইড করা, এই পুরো ব্যাপারটা অ্যাক্টিভ লাইফটা কিন্তু তিনি ওইভাবেই করেছেন। তো সেই রকম কিছু অ্যাডাপটিভ এবং অ্যাসিস্টিভ ডিভাইস আছে যেগুলো তার এনার্জি ক্ষয়টাকে আটকাবে, তার কাজে সহযোগিতা করবে এবং তাকে দৈনন্দিন কাজগুলো হেল্প ছাড়া যতটা করা সম্ভব সেটা করতে স্বাবলম্বী করবে। এই ব্যাপারগুলো এইগুলো কিন্তু বাড়িতে গিয়ে এই প্রবলেম ফেস করার পরেই এটা হয়। মানে ডাক্তারবাবু, এই যখন বাড়িতে রিহ্যাবটা চলবে, নিজের পেশেন্ট নিজে খেয়াল রাখছে, তো সেক্ষেত্রে পেশেন্টের ফ্যামিলির কি রোল থাকছে এই পুরো ব্যাপার? অবশ্যই এমএনডিতে যেটা হয়, খুব স্ট্রং ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন হয় দুটোভাবেই। একটা তো বোথ ফিজিক্যালি, যে একবারই যে তাকে সব রকম সাপোর্ট দেওয়া, যতক্ষণ না উনি অ্যাডাপটিভ অ্যাসিস্টিভ ডিভাইসে সরগর হচ্ছেন অথবা তার হোম মডিফিকেশনে সরগর হচ্ছেন, তা সেক্ষেত্রে ডিপেন্ডেন্সি যখন থাকছে তখন পুরোপুরি ফিজিক্যালি সাপোর্ট দেওয়া। 2 নম্বর হচ্ছে ইমোশনালি একটা সাপোর্ট দেওয়া, কারণ আমরা যেটা বললাম এটা অ্যাক্টিভ লাইফে, ধরুন এই 50 থেকে 70 বছর এরকম সময়টা যেহেতু এভারেজ এজ, এই সময় মানুষ খুব অ্যাক্টিভ থাকেন, প্রোঅ্যাক্টিভ থাকেন। তারপরে হঠাৎ করে উনি বসে পড়লে তার স্বাভাবিকভাবেই একটা সিভিয়ার ডিপ্রেশন, প্রথমে ডিনায়াল আসে, তারপরে একটা সিভিয়ার ডিপ্রেশন আসে। এইটাকে কাম ওভার করতে ফ্যামিলির সাপোর্টটা খুব জরুরি, মানে বোথ টু মোটিভেট অ্যান্ড টু গিভ ইমোশনাল সাপোর্ট, এটা খুব জরুরি। এবং আমাদের রিহ্যাবের ক্ষেত্রেও সেটা বলতে একজন রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্টের অ্যাসেসমেন্ট এবং তার যে কারেক্টিভ মেজার্স সেগুলো খুব প্রয়োজন হয় এই ব্যাপারটাকে কাম ওভার করার জন্য। তার মানে আপনি বলছেন হোম মেডিফিকেশনটাও যেমনিভাবে দরকার, ঠিক তেমনিভাবে পেশেন্টের ফ্যামিলির তার প্রতি সাপোর্টটাও ঠিক সমানভাবে। একেবারেই। এই জন্য আমাদের রিহ্যাবে একটা যেটা হয়, আমরা একটা করে পিয়ার গ্রুপ বানানো হয়, যেটা হয়তো বলতে অন্য নিউরো রিহ্যাবের সেগমেন্টের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, যেগুলো এই এমএনডি বলুন বা এমএস গ্রুপে বলুন, মাল্টিপল স্ক্লেরোসিস গ্রুপে বলুন, এমএনডিতে আমরা কিছু পিয়ার সেশনস করি, মানে একজন এএলএস অ্যাফেক্টেড পেশেন্ট আরেকজন এমএনডি পেশেন্টকে আর কি তার কী কী ব্যারিয়ার তিনি ওভারকাম করেছেন, কী কী স্ট্রাগল তিনি করেছেন, সেইগুলো বলে আর কি পজিটিভলি মোটিভেট করতে পারেন। তো মোটিভেশনটাও সমানভাবে জরুরি আপনি বলতে চাইছেন।
আচ্ছা, এই হোম মডিফিকেশনের ব্যাপার স্যাপার পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক পুরো একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাওয়া উচিত। একেবারে রিহ্যাব ফিজিশিয়ান গাইডেড একটা প্রোগ্রাম হয়, তাতে বলতে বেশ কিছু অ্যাসেসমেন্ট করা হয় যে কীরকম মডিফিকেশন করা প্রয়োজন, কোনটা করলে পেশেন্টের সুবিধা হবে, সেই জিনিসটা খুব দরকার। অকুপেশনাল থেরাপিস্টের একটা ইনপুট দরকার হয় যে এইখানে কোন জিনিসটা কিভাবে ওনাকে হেল্প করতে পারে। হোম ফিজিওর ক্ষেত্রে ফিজিক্যাল থেরাপিস্টরা একটা এক্সারসাইজের শিডিউল উইথ ব্রেক যেরকমভাবে করতে পারেন, গ্র্যাজুয়াল স্টেপ আপ এটা করা হয়। একজন অর্থোটিস্ট প্রয়োজন হয়, অ্যাসিস্টিভ ডিভাইস, অ্যাডাপটিভ ডিভাইস এগুলো বানানোর জন্য এবং সেগুলোকে এক্সিকিউট করার জন্য। রিহ্যাব নার্স এবং রিহ্যাব সাইকোলজিস্ট তো আমি বললাম যে অ্যাসেসমেন্টের ব্যাপারটা, সেক্ষেত্রে একটা ফুল টিম অফ রিহ্যাব স্পেশালিস্ট ওনার ক্ষেত্রে দরকার হয়, যারা এই পুরো অ্যাসপেক্ট সবাই মাল্টি ডোমেনটাকে বলতে হেল্প করতে পারে। হ্যাঁ, তো যেহেতু আর্লি ডায়াগনোসিসটা খুব করে জরুরি, আর প্রগনোসিসও খুব কম, তাই যত তাড়াতাড়ি সাইন্স অ্যান্ড সিমটমসগুলো দেখা যাচ্ছে তো খুব তাড়াতাড়ি ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং স্বাভাবিক লাইফে ফেরার জন্য যত যা কিছু দরকার, ডাক্তারবাবু যেভাবে বললেন যে রিহ্যাবিলিটেশন দরকার, তার জন্য যা যা অ্যাক্সেসরি যেগুলো হোম মডিফিকেশান বা মোটিভেশন বা পেশেন্টের ফ্যামিলিদের সাপোর্ট, এই পুরো সব কিছুকে একসাথে নিয়ে খুব দ্রুত কাম আউট করার চেষ্টা করুন। মনে রাখবেন, ডাক্তারবাবু আগেই বলেছেন যে ডোন্ট গিভ ওয়াক ওভার, লড়াই ছাড়বেন না, একটা সচেতন হন এবং লড়াই চালিয়ে যান রিহ্যাবের মাধ্যমে। তো ডাক্তারবাবু, আমরা আপাতত এই যা যা আপনি বললেন, তো এই যে হোম মডিফিকেশনস আর এই পুরো ব্যাপারটা, তো আমরা বা আপনি কিভাবে সরাসরি পেশেন্ট বা যারা চাইছেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে কিভাবে পারেন? না, অবশ্যই বলতে অনেক জায়গাতেই এই রিহ্যাব সেট আপটা গ্রো করছে, মানে বাইরের সেগমেন্টে আমরা যদি দেখি ইউরোপিয়ান কান্ট্রিতে তারা অনেকটা অ্যাডভান্স, যেটা আমি এর ক্ষেত্রে বললাম আর কি। আমাদের বেশ কিছু সেলিব্রিটিজ আছেন অ্যাফেক্টেড, কিন্তু তারা অনেকেই কিন্তু অ্যাক্টিভ লাইফ কাটাচ্ছেন এবং সেক্ষেত্রে রিহ্যাবটা অনেক আগে থেকে শুরু করলে তার প্রগনোসিসটা অনেকটা ইমপ্রুভ করা যেতে পারে। এবং 2 নম্বর ব্যাপার যেটা, সেটা আমাদের দেশেও এই ওয়েভ এসে গেছে এবং সব জায়গায় একটা ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, যেটা সেটার ক্লেম আসছে যে ধরুন যে র্যাম্প বলুন, হুইল চেয়ার অ্যাক্সেসেবল আমাদের কমিউনিটির বলতে কর্নার্স, সেগুলো আমাদের করতেই হবে, সেইগুলোকে আমরা করতে পারি। সেন্টার বেসড রিহ্যাব এখন ভালোভাবে শুরু হয়েছে, খুব ভালো কথা যে আমাদের অলরেডি উই হ্যাভ স্টার্টেড দ্য রোবোটিক ট্রেনিং রিগার্ডিং লোয়ার লিম বা আপার লিম ফাংশনের। এইটা একটা রেভলিউশন বলা যেতে পারে ইন্ডিয়াতে রিহ্যাবে। এবং দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যদি অবশ্যই বাড়ির কাছাকাছি কোনো রিহ্যাব ফিজিশিয়ান যাকে পাবেন, সেক্ষেত্রে সেন্টার বেসড রিহ্যাবের ক্ষেত্রে গোলটা খুব ভালো হবে। গোল সেট আপ বলুন বা প্ল্যান চক আউট একটা মাল্টি ডাইমেনশনাল রিহ্যাব টিমের সাথে হবে। যদি আমরা কোনোভাবে হেল্প করতে পারি, আমাকে ডাইরেক্টলি মেল করতে পারেন রিহ্যাবানার পেজে অথবা রিহ্যাবানার ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কোনো কোয়ারিজ দিতে পারেন বা আপনাদের প্রবলেম লিস্ট সেটা ডিসকাস করতে পারেন। যদি আমরা কোনোভাবে হেল্প করতে পারি, উইল বি গ্রেটফুল। আর এইটাই আর কি, মানে উই নিড টু বিল্ড আপ দ্য সাপোর্ট খুব একদম। তাহলে আমরা আজকের মতো এই পুরো আপনাদের প্রশ্ন রিহাবানার উত্তরের 3য় পর্ব এখানেই শেষ করছি। আশা করি আপনারা ডাক্তারবাবুর থেকে উত্তরগুলো পেয়ে নিজেদেরকে অনেক সচেতন রাখতে পারবেন। ততদিন নিজেদের ঠিক রাখুন এবং পরবর্তী পর্ব আসা পর্যন্ত আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইট ফলো করতে থাকুন। নমস্কার। নমস্কার।